নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আজ গোটা দেশ জুড়ে দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হল। কেমন হবে হলো সেই নিয়ে আজকের মূল আলোচনা। দ্বিতীয় দফার ভোটে এ রাজ্যের 3টি কেন্দ্রেই বিক্ষিপ্তভাবে অশান্তি দেখা গেছে। অভিযোগ পাওয়া গেছে গুলি চালার, অভিযোগ পাওয়া গেছে সংবাদ মাধ্যমের আক্রান্ত হওয়ার, অভিযোগ উঠেছে প্রার্থীর গাড়ি আক্রান্ত হওয়ার। এটাই কি হওয়ার ছিল? এটাই কি গণতন্ত্রের উৎসব? সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সংবাদ মাধ্যম। আজকে সংবাদ মাধ্যমের মাথায় 4টে স্টিচ পড়েছে। প্রশ্ন উঠছে, গণতন্ত্রের মাথাতে তাহলে আজকে কতগুলো স্টিচ পড়ল? এ রাজ্যের নির্বাচন, বিগত দিনের ইতিহাস বা আজকের ইতিহাস, হিংসার ঘটনা কিন্তু এড়ানো যায়নি। নির্বাচন কমিশনের ভূমিকা কি? এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সংগঠিত করা তাদের উপর একটা অন্যতম দায়িত্ব থাকে। তারা কি তাদের দায়িত্ব পালনে একদম সঠিকভাবে দায়িত্ব পালন করেছে, নাকি কোথাও খামতি ছিল? এই রকমই নানান প্রশ্ন নিয়ে, তার আলোচনা নিয়ে আজকে ভোটযুদ্ধে আমরা এসেছি। আমাদের আজকের অতিথি আমার একদম ডান দিকে সিপিআইএম এর পক্ষ থেকে এসেছেন শান্তিমোহন সরকার। আপনাকে প্রথমে স্টুডিওয় স্বাগত। নমস্কার। আমার বাম দিকে আছে এ রাজ্যের শাসক দল, যদিও বর্তমানে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিরোধী দল, সেই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য দীপক মাঝি। আপনাকে স্টুডিও স্বাগত। এবং কেন্দ্রের শাসক দল এবং এই লোকসভা নির্বাচনে যাদেরকে শাসক বলা যায়, বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এবং যিনি এসেছেন তিনি এই ভোট নিয়ে অনেকটাই অভিজ্ঞ, কারণ গত লোকসভা নির্বাচনে এই আরামবাগ কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন এই ব্যক্তি, যার নাম মধুসূদন বাগ। আপনাকে স্টুডিও স্বাগত। আজকে নির্বাচন হল, এ রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। কাজেই নির্বাচন কেমন হলো সেই নিয়ে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসক দল মনে করে রাজ্যের সশস্ত্র বাহিনী, রাজ্য পুলিশ ভোট করাতে সক্ষম, তারা একদম পিসফুল ভোট করাতে পারে। এ রাজ্যে 42টি কেন্দ্রে 7 দফা নয় 27 দফাতে যদি নির্বাচন হয় তাহলেও শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে। এ রাজ্যের পুলিশ এতটাই অ্যাক্টিভ, কিন্তু তারপরেও বিরোধীদের প্রত্যাশার চাপ, বিরোধীদের চাপ, সশস্ত্র বাহিনী এসেছে, কেন্দ্রীয় বাহিনী এসেছে। বেশ কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল, কত ছিল সেই আলোচনায় পরে আসবো। তারপরেও হিংসা এড়ানো সেই অর্থে পুরোপুরি ভাবে গেল না। কেমন হলো আজকে নির্বাচন শাসক দলের পক্ষে? দীপাবু কি মনে করছে? আমি প্রথমেই আপনাদের এই স্টুডিও আজ বাংলার যে সমস্ত দর্শক আজকে দেখছেন, আপনাদের সহ সকলকে আমি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি প্রথমেই বলবো যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, সেই গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্রের জয়, এই কথাটা দিয়ে আমার বলা উচিত ছিল। যে আমরা দুটি যে নির্বাচন দেখলাম, 2 দফার যে নির্বাচন হলো, আপনাদের স্টুডিওর মধ্যে দিয়ে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে যখন এই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস, তারা যখন বারে বারে বলছে যে রাজ্য পুলিশ দিয়ে ভোট কাটানো যাবে না, ভালো জিনিস, আপনাদের কাছে তথ্য আছে। আজকে তো জলপাইগুড়িতে 49 কোম্পানি, রায়গঞ্জে 64 কোম্পানি, দার্জিলিংয়ে 66 কোম্পানি আপনার আধা সামরিক বাহিনীর জওয়ান ছিল। তো আপনারা যেটা বলছেন, আমি প্রথমে স্বীকার করিনি, আজকে সারাদিন আমার যে কোনো কারণে আমি আজকে দেখে উঠতে পারিনি ভোট কেমন হয়েছে। কিন্তু প্রথম দফার যে ভোট হলো, সেখানে যিনি পুলিশ অবজারভার ছিলেন তিনি কিন্তু 12টার সময় বলে দিলেন ভোট খুব ভালো হচ্ছে। একদম একদম পুলিশ অবজারভার আপনার কথা অনুযায়ী দুপুর 12টাতে বলে দিলেন ভোট পিসফুল। ঠিক, সেখানে আপনিও ছিলেন না, আমরাও ছিলাম না। যার দায়িত্বে ভোট হচ্ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যিনি দায়িত্বে ছিলেন, রাজীব দুবে সম্ভবত,
বিবেক দুবে তিনি বললেন ভোট ভালো হয়েছে। আজকেও তিনি আজকে কম বেশি ভালো ভোট হয়েছে। আজকে আমার যতদূর জানা আছে যে সম্ভবত রাজনাথ সিং আজকে মালদার কোনো একটি জায়গায় সভা করছিলেন, তিনি আজকে অন স্টেজ বলেছেন যে গণতন্ত্রের উৎসব বাংলায় শুরু হয়েছে, জয় গণতন্ত্রের জয়, ভোট খুব ভালোভাবে হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে। আর এর পরেও যদি আপনারা বলেন, আমরা কিছু বলছি না, আমরা বলছি আজকে গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের অন্যতম কাণ্ডে যাকে চতুর্থ স্তম্ভ বলা হয় তার মাথায় 4টে স্টিচ পড়েছে। গণতন্ত্রের মাথাতে কি কোনো স্টিচ পড়লো আজকে? কি বলছেন? আচ্ছা, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমি আজকে যেহেতু ঘটনাটা দেখিনি, এই বিষয়ে আমি মানে এই আজকের বিষয়টা বাদ দিয়ে বলছি, এটা আপনাদের পক্ষ থেকে মাঝে মধ্যে আমরা শুনি, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলতে হবে যে সংবাদ মাধ্যম তাদের ভূমিকাটা যথাযথ পালন করছে। আমি সবার কথা বলছি না। আপনারা এর আগের দিন ভোটে সংবাদ মাধ্যমে না যাওয়া উচিত ছিল, না সংবাদ মাধ্যম যাবে, সংবাদ মাধ্যমের অবাধ গতিবিধি সংবাদ মাধ্যম যাবে, কিন্তু প্রথম দফার ভোটে একটা নির্দিষ্ট একটা সংবাদ মাধ্যমের এক নির্দিষ্ট সাংবাদিকের কি ভূমিকাটা আপনারা দেখেছেন? আপনাদের চ্যানেলও সম্ভবত দেখানো হয়েছিল। প্রত্যেকের একটা নির্দিষ্ট যেমন অবাধ গতিবিধি আছে, মানে যারা ভোট দিতে যেতে পারছিল তাদেরকে দায়িত্ব নিয়ে বুথ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এটা হয়তো অবশ্যই হয়তো সংবাদ মাধ্যমের দায়িত্ব নয়। মোটের উপর আপনি বলছেন আজকের ভোট বা প্রথম দফার ভোট একদম সুষ্ঠুভাবে হয়েছে। শান্তিবাবু, আপনি কি বলছেন? আমি প্রথমেই হচ্ছে এই আপনাদের চ্যানেলে আমাদের পার্টির পক্ষ থেকে এখানে আসতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের চ্যানেল কর্তৃপক্ষকে অভিনন্দিত করছি। পাশাপাশি আপনাদের চ্যানেলের মাধ্যমে অসংখ্য দর্শক যারা দেখছেন তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রত্যাশা রাখছি এইটা নতুন বছরে আমাদের দেশের মানুষের কাছে যে তারা এমন একটা সরকার তৈরি করবে, আমাদের দেশের সেই সরকার কৃষকের মুক্তির জন্য ভাববে, নীতি গ্রহণ করবে, শিক্ষায় খরচ কমানোর জন্য নীতি গ্রহণ করবে। সরকার কেমন হবে আসছি সেই কথায়। সেই ধরনের সরকার চাই, তৈরি করতে হবে আমাদের দেশের মানুষ এরকম ধরনের সরকার তৈরি করুক। বেকারত্ব যন্ত্রণা থেকে বেকার মুক্তি পাবে, সরকারি কর্মচারীরা তারা নিরাপদে থাকবে, আমাদের দেশের ব্যাংক এবং বিমা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে তারা রক্ষা করবে, বিদেশির কাছে বিক্রি করে দেবে না। এই ধরনের একটা সরকার আমাদের দেশের জনগণ নির্বাচিত করুক, এই প্রত্যাশা রেখে। আপনি প্রথমেই পরিচয় পর্বে বলেছেন 3টি প্রতিপক্ষের কথা। এখানে কি 3টি প্রতিপক্ষ আছি? আমরা আছি? আমার মনে হচ্ছে নেই। না, ওরা দুজনই এক পক্ষ, দুজনে দুটো ফুলে দেখুন না, দুজনে ফুল লাগিয়ে ছাড়ব, দুটো ফুলই এক পক্ষ। দীপকবাবু 34 বছর দেখালেন, গণতন্ত্র নাকি ছিল না 34 বছর। এটা দিল্লির ভোট মাথায় রাখবেন। এই যে আজকে টিভি চ্যানেল, যে আপনারা যারা এখানে আছি, আমরা যে লোকসভার অভ্যন্তরে আমরা বাস করি, আরামবাগ, এইখানে আরামবাগ বিধানসভার অভ্যন্তরে 290টা বুথ আছে। আমি আপনাকে আবার সেইটাই বলছি, আলোচনার টাইমটা নির্দিষ্ট, সেইটাই বলছি। মাঝপথে থামিয়ে দিচ্ছেন। আপনি বললেন তো, আমি তো কিছু বলিনি, আপনি থামাননি, আমরা কিছু বলিনি। কথাটা হচ্ছে কি, এই 290টা যে বুথ আছে আমাদের এইখানে, রাজ্যের টিভি চ্যানেল, লোকালের টিভি চ্যানেল, আপনাদের স্ট্রেন্থ কি আছে, কতগুলো জায়গায় আপনারা পৌঁছাতে পেরেছেন? আজকের ভোট হচ্ছে আমাদের পার্টির প্রার্থীর গাড়ি আক্রান্ত, আর উনি বলছেন সুন্দর ভোট হয়েছে, রাজনাথ সিং সার্টিফিকেট দিয়েছে, আপনি 3 জন পক্ষ আনছেন। রাজনাথ সিংকে দীপকবাবু বলছেন রাজনাথ সিং সার্টিফিকেট দিয়ে গেছেন ওনাদেরকে, আর আপনি বলছেন 3টে পক্ষ। প্রার্থীর গাড়ি ভাঙচুর। নির্বাচন কমিশন অনেক কথা বলেছিল, আমরা দাবি করেছিলাম যে আমাদের পয়সায়, মানুষের পয়সায় নির্বাচন কমিশন ভোটের দিন নির্বাচন তৈরি করে এবং ভোট দেওয়ার বন্দোবস্ত করবে। সেইখানেতে বুথে ভোটাররা যেতে পারেনি, সেইখান থেকে তারা রাস্তায় যেয়ে বসেছে। এই দীপকবাবুর পুলিশ আর ওনাদের ওই যে সব যা আছে আধা কি বাহিনী টানেনি, তারা মিলে সেইখানে গুলি চালিয়ে শূন্য গুলি চালাচ্ছেন, ছত্রভঙ্গ করছেন, কিন্তু বুথে যে ভোট দেওয়ার বন্দোবস্ত করতে পারেন। আর উনি গণতন্ত্র কথা বলছেন, 34 বছর নাকি ছিল না।
এই তো আপনাকে একটা কথা বলছেন দীপক, আমি কিছু বলি। উনি বলছেন ভোট সুন্দর হয়েছে, রাজনাথ বাবু সার্টিফিকেট। হ্যাঁ, আপনি 290টা বুথের 6 মে ভোট হবে। আজকে রায়গঞ্জে বুথের সংখ্যা ছিল 1623, জলপাইগুড়িতে ভোটের বুথের সংখ্যা ছিল 1868 এবং দার্জিলিং এ বুথের সংখ্যা ছিল 1899। সব মিলিয়ে প্রায় 50 লক্ষ মানুষ আজ ভোটার তালিকায় ছিলেন। তার আজকে নির্বাচন হয়েছে। আপনি বলছেন একেবারেই যাচ্ছে তাই নির্বাচন হয়েছে, আপনি বলছেন একটা গণতন্ত্রের উৎসব হয়েছে। আপনি কি বলছেন? নমস্কার। আজ বাংলার সমস্ত দর্শকদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভ নববর্ষের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। প্রথমেই আজকের যে নির্বাচন, সেই নির্বাচন দ্বিতীয় দফার নির্বাচন হলো। এই নির্বাচন যে শান্তিপূর্ণভাবে হবে না, এটা ভারতীয় জনতা পার্টি বিগত 1.5 বছর আগে থেকেই জানে। কি করে জানে না, বিগত 1.5 বছর আগে থেকে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে আমরা একটি যাত্রা করব। সেই যাত্রার নাম ছিল গণতন্ত্র বাঁচাও যাত্রা। সেই গণতন্ত্র বাঁচাও যাত্রার প্রয়োজন হয়েছিল এই কারণে। রথে চেপে করতেন নাকি? রথ নিয়ে, ওটা রথ নিয়ে যাত্রা করতেন? আমি তো আপনার সময় বলিনি না, এটা তো একটা জিনিস বোঝা যাচ্ছে। সন্দীপ বাবু প্লিজ একটু বলেন। গণতন্ত্র সুযোগ দেবো, বলুন। আমাকে বলতে দেন। আমরা চেয়েছিলাম যে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে, শাসক দলের অনুমতি পাওয়া যায়। গণতন্ত্র বাঁচাও যাত্রা আপনি করুন না, কিন্তু রথের যাত্রাটা আসবো। গণতন্ত্র যাত্রা গরুর গাড়িতে চেপে হচ্ছিল না, রথে চেপে হচ্ছিল, সেই প্রসঙ্গে আসবো। আপনি বলুন। ঠিক আছে, তাহলে আমরা সেটা করতে পারিনি। আমরা কিন্তু ওটা 1.5 বছর আগেই বুঝেছিলাম। এবং আপনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকারের ইএফআর এরকম ধরনের একটা কথা বললেন, এটা আপনাকে মনে রাখতে হবে ভারতবর্ষে 1950 সালে সংবিধানের আর্টিকেল 324 অনুসারে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া সেটি একটি স্বশাসিত সংস্থা। অতএব ওটা কেন্দ্রীয় সরকারের বাহিনী নয়। কেন্দ্রীয় সরকারের যদি বাহিনী হতো তাহলে 2 দফার যে নির্বাচন হয়েছে, সেই 2 দফার নির্বাচনের প্রত্যেকটি বুথকে সেন্সিটিভ ঘোষণার যে দাবি ছিল আমাদের, সেই সেন্সিটিভ ঘোষণা করা হতো এবং প্রত্যেকটি বুথে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট হতো। আমি এই প্রসঙ্গে আর একটা তথ্য দর্শকদের জন্য দিই। রায়গঞ্জে 1623টি বুথ ছিল, তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল 354। জলপাইগুড়িতে 1868টি বুথ, তার মধ্যে স্পর্শকাতর বুথ ছিল 500টি। দার্জিলিং এ 1899টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল 473টি। বলুন। স্পর্শকাতর বুথ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করে এসেছে যে পশ্চিমবঙ্গকে একটি স্পর্শকাতর, সমস্ত বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো হোক। কিন্তু সেখানে শাসক দল উনি বললেন আপনার দলের ওই স্বরাষ্ট্র তিনি আপনি বলছেন 1.5 বছর আগে জেনে গেছেন, নাটক করছেন। নাটক সেটিং এই যে আপনারা করেছেন 1.5 বছর আগে আপনি জেনে গেলেন। পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র কোথায় ছিল সে খেয়াল কি আপনার নেই? বিগত পঞ্চায়েত নির্বাচন শাসক দল কিভাবে নির্বাচনটা করেছে, 34% মনোনয়ন পত্র দাখিল করা যায়নি, সেটা কি আপনার খেয়াল নেই? গণতন্ত্র ছিল। এটা মন থেকে বলছেন? আমি আমার মন থেকে বলছি, আপনার মন থেকে বলছি। এটা কি আপনার মুখের কথা মনে হয়? আবার কি আমি আমার কথা আমার মন থেকে বেরোবে না তো আপনার মন থেকে বেরোবে? জানেন না, যখন নারদাতে এই দীপক বাবু দলের বলছিলেন, উনিও বলছিলেন একই কথা। আসবো, ওই প্রসঙ্গে আসবো। একই কথা বলছিলেন যে নির্বাচন কমিশন, নির্বাচন এই রাজ্যের মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তার নাম হচ্ছে আরিজ আফতাব। তিনি জানিয়েছেন আজকে এই রাজ্যের ভোট মোটের ওপর অবাধ এবং শান্তিপূর্ণ। আজকের 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচনে মাত্র 4টি এফআইআর দায়ের হয়েছে, 4টি অভিযোগ হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। মাত্র 3টি কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন ছিল, তাতে গ্রেপ্তার হয়েছে 3 জন নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ। আর বিভিন্ন কারণে জটিলতার জন্য আরো 30 জনকে আটক করা হয়েছে।
সেই অর্থে নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কোনো বড় গন্ডগোল নেই, তার মাত্র 4টে বা 3জন গ্রেপ্তার। বলুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে ভোটটা যে প্রহসন না, আপনি ভালো করে দেখুন, ভোটটা প্রহসন হচ্ছে। কত বছর ধরে চলছে এটা? ভোটটা আজকের কথা হচ্ছে, আপনি কিন্তু বলেছেন। মানে বলছি কত বছর, আপনার বড় সময় বলেনি কিন্তু প্রহসন কত বছর ধরে চলছে? বলছে আজকের ভোট নিয়ে কথা হচ্ছে তো, আপনি কত বছর প্রহসন কথা বলছেন বলুন না, আপনি বলুন না। না আপনি, আমি বলছি আজকের ভোট নিয়ে প্রহসন হয়েছে। নির্বাচন কমিশন বলছে ভোটের ওপর শান্তিপূর্ণ। দেখুন, নির্বাচন প্রিজাইডিং অফিসার পর্যন্ত নির্বাচন কমিশনের তারা লোক রাজ্যের টিভি চ্যানেল দেখিয়েছে, 4 ঘন্টা পরে যাচ্ছে পুলিশ। ভোটাররা যে জাতীয় সড়ক অবরোধ করছে উনি জানেন না? সবই তো কটা। আপনার কি মনে হয় যে আমি রাজ্য বা কেন্দ্র কথা না, বলছি আপনাকে রাজ্য এবং কেন্দ্র রাজ্য বাহিনী ছোট কথা ভোট দিতে নিশ্চিত কথা বলে নি। শুনুন, শুনুন না, তাদেরকে হচ্ছে রাস্তা থেকে তুলে দিলেন। বলছি শুনুন, একটা কথা বলছি না, আপনি বলার শুরুতে একটা কথা বলেছিলেন যে দুটো ফুল নাকি পাশাপাশি বসে আছে। ওই তো আপনি কি 89 সালের ঘটনা ভুলে গেছেন? জ্যোতিবাবু যখন বাজপেয়ীজির হাত ধরে মনুমেন্টের তলায় বসেছিলেন, আপনি কি তখন ছিলেন? বাবু, আপনার দলটার ফুল আপনার না ফুলকে কে ঢুকিয়েছে পশ্চিমবাংলায়? বলছেন আপনাকে, সেটাই বলছি। আমাদের নেতা বলে দিয়েছে বলে দিয়েছে তো বলে কি বলে নেত্রী অনেক কিছু বলছে, আপনার নেত্রী অনেক কিছু বলে। আপনাদের গোটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছে। এই যে সন্দীপ বাবু বললেন নির্বাচন করেছে। দীপকবাবু, আপনার দলটার 98 সালে জন্ম হয়েছে, যে কংগ্রেসের ভেঙে এসে আপনারা করেছেন, কংগ্রেসের নামটা সেটা আদর্শগত কারণে। আপনার দল আর এটা আদর্শ নিশ্চয়ই, এটা আদর্শ 2009 সাল। আপনাকে বলবো 2009 সাল, শুনুন, বেশি দিন পিছাতে হবে না। 2009 সাল আপনাদের ক্যান্ডিডেট ছিলেন আরামবাগ লোকসভায় শক্তিমোহন মালিক মাস্টারমশাই। 2009 সাল আমি মালিককে প্রচার করা হয়নি। আজকে আপনারা আরামবাগে কোন জায়গায় গিয়ে কোথায় কি প্রচারে বাধা পেয়েছেন এটা বলুন বাবু। 99 সালের লোকসভা নির্বাচনে আরামবাগে কি আপনার প্রার্থী ছিল? 99 সালে 98 সালে আপনার দলের জন্ম হয়েছিল 1 জানুয়ারি। হ্যাঁ, তারপর 99 সালে একটা ভোট হয়েছিল লোকসভার। আপনার কে প্রার্থী ছিল তৃণমূলে? নাম বলতে পারবেন? ঠিক, এই মুহূর্তে মনে পড়ছে না, এই মুহূর্তে আমার মনে পড়ছে। কি করে পারবেন আপনি? আমি তো মধুবাবু, আপনার সুনীলাল চক্রবর্তী বিজেপির প্রার্থী হয়েছিল আপনাদের সঙ্গে হয়ে, ঠিক হয়েছিল হয়নি? তাহলে কি বলছেন আপনি? আপনি যে মধুসূদন বাবু, বারবার একটা কিন্তু অভিযোগ উঠছে যে 1999 সাল থেকে এবং আজকের যে নির্বাচন চলছে এই প্রক্রিয়া আপনাদের সঙ্গে নাকি তৃণমূলের একটি আঁতাত আছে। যদিও দীপকবাবু আসবো, যদিও দীপকবাবু বলেছেন যে আপনাদের সঙ্গে সিপিএম এর আঁতাত আছে, সবাই দিচ্ছে আপনাদের সঙ্গে আঁতাত করতে চাইছে। ব্যাপারটা কি বলুন তো? আমাদের সঙ্গে আদত নেই। মোদিজিকে যদি কেউ সবচেয়ে বেশি গালাগালি দিয়ে থাকেন ভদ্র ভাষায়, তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন মোদিজিকে মহাজাতি সদনের ভিতরে, আরে কথা বলতে দেন, আমি বলছি মহাজাতি সদনের ভিতরে রাজ্যের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বলি 2011 সালের আগে আপনারা এইভাবে কাউকে কখনো কথা বলতে দিয়েছিলেন? দেখুন 2011 সালের আগে আপনারা কাউকে কখনো এইভাবে কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে হরিদাস। আজও যেভাবে বিভিন্ন সভা সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং সবচেয়ে লোকপ্রিয় প্রধানমন্ত্রীকে যে ভাষায় গালিগালিজ করা হচ্ছে, যে ভাবে বলা হচ্ছে যে বিজেপি 100-র বেশি উঠতে পারবে না, তাতে করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাত রয়েছে, এটা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে এবং এটা বোধহয় বাচ্চা ছেলেও বিশ্বাস করবে। সিপিএম এর সঙ্গে আমাদের কোনো কালে সম্পর্ক ছিল না, আজও নেই, আগামী দিনে থাকবে নাকি বলতে পারবো না। আর আজকে যেটা বলছেন
তৃণমূল সন্ত্রাস করছে, তৃণমূল গণতন্ত্র আচ্ছা, করছে, এটা তো আপনাদের দেখানো পথই। মধুসূদন বাবু, এটা আপনাদের দেখানো পথ। মধুসূদন বাবু, আজকে বলুন, আজকে শুনুন, লোকসভা আমি আমার আরামবাগ লোকসভার দীপকবাবু প্রার্থী, ওনাকে গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষ দেখেছেন ওই টাকা নিতে। সেটা তো আলাদা ব্যাপার, সেটার সঙ্গে আমাদের সম্পর্ক কি? কি সম্পর্ক আপনাকে বলছি? লোকসভা এটা কি প্রমাণিত? হায়দ্রাবাদে হাইকোর্টে হাইকোর্টে আপনি কি বলতে পারবেন? না না, মহামান্য ওটা আপনার দলের এমপির গলা, ওটা বলছে। কিন্তু আমি বলতে দেন, এই যে মধুবাবু বললেন বোঝা পড়া নেই, লোকসভায় 30 কমিশন 5 বছর বসার সময় হলো না। ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি যে উনি সেটিং নেই, বলছেন কি মোদিজিকে পছন্দ নয়, যদি আদবানিজি বা অন্য কেউ রাজনাথ সিং যদি হয় প্রধানমন্ত্রী তাহলে উনি সমর্থন করবেন না। প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে বলেছেন। আর 5 বছরে মধুসূদন বাবু 31 কমিশন বসালেন না, আর দিয়ে বলছে আমাদের সঙ্গে যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বোঝা যায়, আপনি বসুন। একদম একদম স্পেসিফিক অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবো দিবাবু, রাজ্যের মানুষ কি বলছে জানেন? আপনার কাছে আসবো, মানুষ কি বলছে আপনার কাছে আসবো, ভেতরে ভেতরে দোস্তি আর উপরে উপরে পুস্তরি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দিয়েছে একদম পরিষ্কার, এটা বোঝা যাচ্ছে। তার অপব্যবহার আপনি করছেন। পশ্চিম বাংলায় গণতন্ত্র আমি পঞ্চায়েত নির্বাচন আমরা এই মুহূর্তে একদম গণতন্ত্র পশ্চিম বাংলার মাটিতে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গণতন্ত্র একদম একটা স্পেসিফিক আলোচনা চাইছি। বিষয়টা বড্ড বেশি আপনারা ছড়িয়ে ফেলেছেন। সিপিআইএম এর পক্ষ থেকে শান্তিবাবু একটি অভিযোগ করেছেন। অভিযোগটি একদম আপনার দলের নেত্রী মুখ্যমন্ত্রী সম্বন্ধে। অভিযোগটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, কোনো জায়গাতে প্রকাশ্যে বলেছেন যে মোদিজিকে তার পছন্দের নয়, অন্য কেউ যদি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হন, সেটা রাজনাথ সিং হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাহলে তিনি সমর্থন করবেন। আপনার কি মনে হয় এই ধরনের কোনো বিষয় আছে দীপকবাবু? আমার কাছে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এবার দেখুন, ব্যক্তিগত বিষয়ে কারোর সঙ্গে কারোর সেটা সম্পর্ক থাকতে। আর একটা ঘটনা বলি, আরামবাগে একটা ঘটনা বলবো, কেউ অন্যভাবে নেবে। আরামবাগে শুনুন আরামবাগে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে, ঠিক আছে, সম্ভবত আমার কাছে যতদূর জানা আছে RSS এর কোন সদস্য বোধহয়, এবং আমার কাছে এটাও জানা ছিল যে ওখান থেকে নাকি মধুসূদন বাবু প্রার্থী হবেন, এরকম শুনছিলাম, কাগজে লিখছিল, দেখছিলাম। না না, মধুবাবু প্রার্থী হবে আমাদের ভালো হবে এটা না, এটা না, না 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 না, শুনুন সেটিং তো আমরা দেখেছি। সেটিং 89 সালে দেখেছি, মনুমেন্টের তলায় জ্যোতিবাবু হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন বাজপেয়ীজি। সেটিং আমরা দেখিনি। শুনুন এইসব বলে প্রশ্নের উত্তর চাইছি যে এই বিষয়টাতে আপনার কি মনে হয় যে বাজপেয়ীজি যদি, একদম ভুল বললাম, যদি মোদিজি প্রধানমন্ত্রী না হয়, অন্য কেউ প্রধানমন্ত্রী হলে বিজেপির পক্ষ থেকে আপনারা কি জোট সরকারে যাবে? এটা শান্তবাবুর মুখে আমি শুনলাম। ওটা ভারতীয় জনতা পার্টি 282টি আসন পেয়েছিলেন এককভাবে, তা সত্ত্বেও জোট শরিকদের নিয়ে NDA 2 সরকার চালাচ্ছে। সরকারের সামনে কোনো সংকট নেই, কিন্তু দিদিমণির সংকট তৈরি হয়েছিল বলেই দিদিমণি রাজনৈতিক ক্ষেত্রে একটি অস্থিরতা তৈরি করবার জন্যই ওই রকম ধরনের একটি বক্তব্য পেশ করেছিলেন। তাছাড়া দ্বিতীয় কোনো অন্য ভাবে ভাবলে আপনি আপনার ভাবনা ভাবতে পারেন, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প দিদিমণির কথা বলেছিল বলে আমি জানি। হ্যাঁ, আপনাদের সঙ্গে যাব না, উনি বলছেন সরকার পরিবর্তন করতে হবে না, আপনি মুখটা পরিবর্তন করুন। 2014 সালের নির্বাচনে ভারতবর্ষের মানুষ মোদিজির মুখ দেখে ভোট দিয়েছিলেন। 282টা আসন পেয়েছি, ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সেই সরকারের মুখ জনপ্রিয় প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে হবে কি না, আর তিনি একটা অস্থিরতা তৈরি করতে চাইছেন ভারতবর্ষের বুকে। সেই অস্থিরতা তৈরি করবার জন্যই তিনি ওটা বলেছিলেন, তাছাড়া অন্য কোনো সমস্যা ছিল না সরকারের সামনে। মানে আপনাদের সঙ্গে জোটের না, জোটের কথা তো হচ্ছে না, জোটের না, উনি তো বাইরে থেকে বলছেন।
উনি তো সরকারে নেই, উনি সরকারে না নেই তা সত্ত্বেও জন্য বলছেন আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল তৈরি করবার জন্য, একটা অস্থিরতা তৈরি করবার জন্য উনি ওই সমস্ত কথা বলে বেরিয়েছেন সেই সময়। দিব্যবাবু একই কথা কিন্তু উনিও ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। না না, উনি যেটা বলছেন ওনার বক্তব্য, প্রথমেই বলছি শুনুন, ওনার একটা কথা আমি সমর্থন করেছি যে আজকে এই সাম্প্রদায়িক দলের হাত থেকে সারা বাংলা সহ ভারতবর্ষের মানুষকে বাঁচানোর জন্য। কোন সাম্প্রদায়িক দল? হ্যাঁ, আপনারা সেটা ভেবে নিন কোন সাম্প্রদায়িক দল। আজকে বলুন যে অস্থিরতা গোটা ভারতবর্ষে, বাংলা সহ ভারতবর্ষের বুকে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এর বিরুদ্ধে যদি সব থেকে বেশি কেউ লড়াই করে থাকেন সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা বলি শান্তবাবু, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, দোঘাটে অভয় ঘোষ কেন পিটিয়ে মেরে ফেললো? কোন গণতন্ত্র ছিল সেটা? আপনি গণতন্ত্রের কথা বলছেন স্টুডিওয় বসে পশ্চিমবাংলায়। এই গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই আজকে আপনি এই জায়গায় এসে কথা বলতে পারছেন। 2011 সালের আগে আপনি বলুন কোন জায়গায় কোথায় আমাদেরকে প্রচার করতে দিয়েছিলেন, কোথায় কি কথা বলতে দিয়েছিলেন? আমি বলে দিলাম 2009 সালের ঘটনা, আমার নিজের ক্ষেত্রে ঘটনা ঘটেছে যে আমাদের গাড়ি আক্রমণ করা হয়েছে সামান্য মানিক পাটে দেখিয়ে। আপনারা গণতন্ত্র তৃণমূলের অভিযোগ আপনাদের কাছ থেকে এই শিক্ষাটা কিন্তু বাকি দলগুলো পেয়েছে। আপনারাই ভোটে রিগিং, ভোটের সময় সন্ত্রাস, এগুলো আপনারাই বাকিদের দেখিয়েছেন। এবং আপনাদের দুজনকে একটা কথা জিজ্ঞাসা করবো, একটা কথা বলছি, সারা পশ্চিমবাংলায় আপনারা কোনো উন্নয়ন দেখতে পান? না, আমি বলছি 2011 সালের পরে কে বলছে পাই উন্নয়ন দেখতে পাননি? কে বলছে উন্নয়নের কথা বলুন, কিছু বলেই তো বলছি, কিছু উন্নয়নের কথা বলবো না, আমি কথা বলবো। আগে তো কালীঘাট বড় বাড়িটার ওখানে সব ছিল, ঝুগড়ি বাড়ি ছিল, দেখতে পাচ্ছি বিরাট উন্নয়ন দেখতে পাওয়া যাচ্ছে কালীঘাটে। ওই যে কালীঘাটের হরিস্টারা যে স্ট্রিটে আচ্ছা বলছি বাড়ি ছিল, বলছি শুনুন দেখুন আপনার যে পঞ্চায়েতে বাড়ি, সেই পঞ্চায়েতে গত 7 থেকে 8 বছরে কতগুলো রাস্তা ঢালাই হয়েছে আপনি জানেন? আচ্ছা বলবো আপনাকে, বলবো হয়েছে না হয়নি? আমি হয়েছে না হয়নি? আপনাকে বলে রাখছি, বলছি হয়েছে না হয়নি? আমি আপনাকে বলছি রাস্তা হয়েছে, দেখাচ্ছি কি হয়েছে আমি বলুন 50 ফুট রাস্তা, বুঝলেন? বোর্ড দেয়নি, একটা বোর্ড লাগানো আছে, 50 ফুট রাস্তা 3 ফুট চওড়া। তার যে টাকাটা দেওয়া আছে না, আপনি আপনার একজন নিরপেক্ষ ইঞ্জিনিয়ারকে যে দেখান কত জল আর কত দুধ আছে, বুঝতে পারবেন। আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করেছি, তৃণমূল এবং বিজেপি উভয়ই একই অভিযোগ করছেন। আজকে যে সন্ত্রাসের কথা বলছেন, আজকে যে রিগিং এর কথা বলছেন, আজকে যে ছাপ্পার অভিযোগ আপনারা তুলছেন, এই রাজ্যকে এটা আপনারাই নাকি দেখিয়েছেন, কি বলবেন? আমরা দেখেছি, এটা অভিযোগ। আচ্ছা, এই যে ভোট চলছে লোকসভার না, আর দ্বিতীয় কত ত্রিপুরার ভোটটা লোকসভা বন্ধ করতে হয়েছে জানেন? আপনার সময় এটা হতো না। আমি আপনাকে ভারতবর্ষের লোকসভা ভোটের ইতিহাসে বোধহয় আমার যা জানা, ঘোষিত দিনকে ত্রিপুরায় বন্ধ করতে হয়েছে। আপনি বলতে সেই সিদ্ধান্ত এমন পরিস্থিতি ত্রিপুরাতে মধুবাবুরা তৈরি করেছেন, নির্বাচন কমিশন হস্তে ভোট বন্ধ করে দিয়েছে। দীপক বাবু গণতন্ত্রের কথা বলছেন তো, দীপক বাবু মনে আছে 11 সালে সরকার পরিবর্তনের পর 13 সালে একটা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এখানে ব্যক্তিগত কারো প্রচার করতে আসেনি। 13 সালে পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দাখিল করতে যে কি কাণ্ড ঘটেছিল বুঝলেন, ওটা রাজ্যের মানুষ দেখেছে। 18 সালে কি হয়েছে দেখেছে, এবং দুটো নির্বাচনের জন্য মুশকিল। না না শুনুন না, 2008 সালে বলছি বিডিও অফিসে যেখানে আমি একটা কথা বলি, 34 বছরে 2013
শান্তবাবু, একটু শান্ত হন। জানি শুনুন, জানি আপনাদের আপনারা যে 60 দশকের পর থেকে রক্ত গরমার জন্য যে রক্তগঙ্গা পশ্চিমবাংলায় বইয়েছে, প্লিজ একটু শান্ত হন না। শুনুন না, শুনুন, আপনি আমার একটা তথ্য দিন। 2013 ভিডিও অফিসের মধ্যে আপনাদের নমিনেশন করতে গিয়ে কে আক্রান্ত হয়েছে? 2008 সালে স্বপন নন্দী আক্রান্ত হয়েছিল, হয়েছিল। তিনি আজও চলে নিয়ে উঠছেন। প্রশাসন জানেন এই রাজ্যে কতগুলো প্রশাসন থেকে ছিটকে বেরিয়ে গিয়ে মানে এগুলো ধামা সংঘ থেকে ছিটকে অভিযোগ জানান। গোটা রাজ্যের মানুষ আরামবাগ ভিডিও অফিসে গিয়ে আপনাদের একটা তথ্য দেন। রাজ্যের নির্বাচন আমরা আজকে ভোট নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। আজকে ভোট, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে ভোট হয়েছে তার মধ্যে অন্যতম ছিল পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্র। 3টি কেন্দ্রেতেই ভোটের হার 75% বেশি। পাশাপাশি আজকে 2টি উল্লেখযোগ্য ঘটনা আজকের দিনেই ঘটেছে। একটা হচ্ছে আমাদের একদম আমরা যে জায়গাতে বসে অনুষ্ঠান করছি আরামবাগ, তার প্রতিবেশী লোকসভা, সেটি হচ্ছে বিষ্ণুপুর লোকসভা। সেখানে একদা তৃণমূলের সাংসদ, বর্তমানে বিজেপির প্রার্থী সৌমিত্র খান নমিনেশন ছিল, সেখানে যে তিনি আক্রান্ত হয়েছেন। অন্যদিকে অভিযোগ উঠেছে সেলিম, সিপিআইএম এর প্রার্থী রায়গঞ্জের, তার গাড়ি ভাঙচুর হওয়ার অভিযোগ উঠেছে। এই যে ভোটে যে গন্ডগোলগুলো হচ্ছে, অন্যদিকে বিরোধীরা বারবার দাবি করছে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর দরকার। আমার প্রশ্ন, দীপক বাবু, আপনার কি মনে হয় এই রাজ্যের পুলিশ, রাজ্যের সশস্ত্র পুলিশ, তারা কি ভোট করাতে পারবে না? আপনি কি মনে করেন? কেন পারবে না? তারা ভোট করাতে পারবে তো। তাহলে কেন এই দাবিটা? এই দাবিটা করছে কারা? আধা সামরিক বাহিনী চাই, সামরিক বাহিনী চাই। আমরা করিনি দাবি, আমরা চাইছি। শুনুন, আমাদের সবসময় লক্ষ্য, এবং এটা আমাদের নেত্রী তিনি দীর্ঘ কয়েক বছর ধরে বলে আসছে যে প্রত্যেকটা মানুষ সে তার নিজের ভোট নিজে দিক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন নো আইডেন্টিটি নো ভোট, এবং সেটা নির্বাচন কমিশন মেনে নিয়েছিল। শান্তবাবু ভুলে গেছে। আপনার মনে হয় সশস্ত্র রাজ্য পুলিশ দিয়ে পরিষ্কার হবে, একদম পিসফুল ভোট হবে? অবশ্যই। আপনি কি মনে করেন না, রাজ্য পুলিশের দ্বারা এটা সম্ভব নয়, এবং বর্তমান যারা শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে এটা যে সম্ভব হবে না। ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা খবরের কাগজটা, আপনাদের মিডিয়া এটা কভার করেছে, গণেশ চক্রবর্তীকে মারা হয়েছে, চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি রয়েছে। যেদিনে ব্রিগেডের জনসভা হলো, পুরসুড়ায় গাড়ি ভাঙচুর হয়েছে, মারধর করা হয়েছে। পলাশ পাই 50 নম্বর জিডবি, সেখানে মারধর করা হয়েছে। গত পরশু দিনে গোঘাট রাজ্য পুলিশ সামলাতে পারবে না। আরে আমি বলছি কি, গোঘাটের বকুলতলায় আমাদের সভাপতি মার খেয়েছেন, কিশোরপুর ওয়ানে আমাদের ছেলেরা মার খেয়েছে। আমি ঘটনাগুলো তুলে ধরছি। এই যে ঘটনাগুলো আমরা কি করে বাড়ি যাবো? আমি আসবো। পুলিশ মানুষ বিপদে পড়লে পুলিশ রক্ষা করবে, আর পুলিশ বলছে আমরা কি করে? আপনাকে একই প্রশ্ন নিয়ে আমি যাবো। এই ঘটনাগুলো ঘটছে মানে শাসক দলের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। শাসক দল পরিষ্কার বুঝতে পারছে যে 2018 পঞ্চায়েত নির্বাচনের মতো প্রহসনে যদি এই লোকসভাকে পরিণত করা না যায়, তাহলে এই লোকসভা নির্বাচনে তারা জিততে পারবে না। তাই তারা ইতিমধ্যে, আমি কয়েকটা ইনস্ট্যান্ট আপনাকে তুলে ধরেছি, তাদের যে মারধর করা, খুন জখমের রাস্তা নেওয়া, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা, সেটা ইতিমধ্যে গ্রাম বাংলার বুকে শুরু হয়ে গেছে। সেই জন্যই আধা সামরিক বাহিনী চাই। সেই জন্যই আধা সামরিক বাহিনী চাই, এবং সেটা বিগত 34 বছরে যে বাম জমানা, যে বাম শাসন, সেই বাম শাসনের আরেকটু লিঙ্গার করার দিক। পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেসের 8 বছরের শাসনকাল, সেটা তো তৃণমূল বাম জমানার যে শাসনকাল, সেই শাসনকালের লোকসভার ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন কি ঘটলো কি কারণে একটা ঘটেছে? আপনি তো সৃষ্টি হয়ে থাকে আপনার কথা অনুযায়ী, আমার কথা নয়, যাই হোক, তাতে আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ভালো সিদ্ধান্ত নিয়েছে
যে এই পরিবেশে ভোট করা যাবে না, ভোটটার দিনটা পিছিয়ে দেওয়া ত্রিপুরার হয়েছে। এখানে পঞ্চায়েত পঞ্চায়েত ভোটে 1 ফোঁটা রক্ত ঝরেছিল। আমাদের ভোট হয়েছে? এক ফোঁটা ভোট করেছেন? ভোট হয়নি, 1 ফোঁটা রক্ত 1 ফোঁটা রক্ত ঝরেছিল। আর ডেমোক্রেসি কথা বলছে 1 ফোঁটা রক্ত ঝরেছিল। ভোট করেনি তো রক্ত না, এই তো বলছেন ভোট করে। আপনি তো বলছেন যে আপনারা ভোট করেন না ত্রিপুরাতে। ত্রিপুরাতে 96% বা 94% মনোনয়ন পত্র দাখিল হয়নি। স্বাধীনতার কিন্তু পরে তারপরে প্রথম মধুবাবু আপনি 1 ফোঁটা রক্ত আমি স্পেসিফিক একটা প্রশ্ন করছি যে এই রাজ্যের নির্বাচনে পুলিশ প্রশাসন দিয়ে, রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো সম্ভব না সম্ভব নয়, আপনি কি মনে করছেন? দেখুন, পুলিশ খুন হয়েছে, পুলিশ খুন হচ্ছে, পুলিশ ওইখানেতে দীপাবাবু দেখেন, আমাদের রাজ্যের মুখ্য দীপাবাবু তো অনেক কথা বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা গেছিলেন অপরাধী চালাতে থানায়, মনে পড়ে? পুলিশ ভয়ে গেছে অপরাধী থানায়। পুলিশ অপরাধীদের ভয়ে টেবিলে তোরা লুকিয়ে পড়ছে। প্রথম পর্বের ভোটেতে পুলিশ বলছে আমরা বাড়ি যাবো কি করে। আচ্ছা বলছি শান্ত আপনাকে সেই পুলিশ দিয়ে ভোট হবে? শুনুন না, বলছি শুনুন তো, বলছি পঞ্চায়েত ভোট নিয়ে কথা বলছিলেন। পঞ্চায়েত ভোট নিয়ে তো আপনারা কোর্টে গেলেন, যেতে হলো কেন? ভোটটা করেছেন? লজ্জা লাগে কথা বলছেন আপনাদের কোর্ট কি রায় দিয়েছে? কোর্ট যায়, আপনি ভোট করে দিয়ে চাচ্ছিলেন না। আমরা সবসময় ভোট করানোর পক্ষে। বাবু, আপনি 34 বছর একটা বলতে পারবেন যে নির্বাচন কমিশনারকে মাঠ পদে ছেড়ে চলে যেতে হলো? বলতে পারবেন? গণতন্ত্রে একটা বিষয়কে ঠিক রেখেছেন। শুনুন শুনুন, আমি একটা কথা বলি, শুনুন। আপনি জানেন আমাদের কাছে কতগুলো পৌরসভা প্রশাসন বসিয়ে রেখেছেন? শুনুন না, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, একদম জানিয়েছি এতক্ষণ ধরে আমরা যে আলোচনায় ছিলাম যে দুটি বিষয়ে আজকে আমরা জোর দিয়েছি যে এ রাজ্যে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো সম্ভব কি সম্ভব নয়। তাতে করে এ রাজ্যের বিরোধীরা বলছেন যে কোনোভাবেই সেটা সম্ভব নয়, কিন্তু শাসক দল মনে করেন এ রাজ্যের পুলিশ অত্যন্ত সক্রিয়, তারা পারবেন দায়িত্ব নিয়ে ভোট পরিচালনা করতে। অন্যদিকে আর একটা প্রসঙ্গ, আমরা আরেকটি প্রসঙ্গে ছিলাম যে আজকের যে নির্বাচন হলো, মোটের উপর সেই নির্বাচন কেমন হলো। তাতে করে এ রাজ্যের বিরোধীরা বলছেন আজকের কোনো নির্বাচনই হয়নি, পুরোটাই প্রহসন হয়েছে। দীপকবাবু মনে করছেন অত্যন্ত সুন্দর সুষ্ঠু নির্বাচন। না শুনুন, ওনাদের সমর্থকদেরকে উজ্জীবিত রাখতে গেলে বলতে হবে। এবার শুনুন না, আপনাদের তিনজনের যে 5টা নির্বাচন হয়েছে, আমি দায়িত্বহীন ভাষায় বলছি, এই 5টা কেন্দ্রেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছিলেন মানুষের উপরে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে যার ভোট সে তার গিয়ে দিক, এবং সেই ভোটের পার্সেন্টেজটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 75 থেকে 80% মতো 80% মানুষ ভোট দিতে পেরেছে। এবং আর একটা তথ্য আপনাদের দিই, আপনারা বারবার কেন্দ্রীয় পুলিশের কেন্দ্রীয় বাহিনীর কথা বলছেন। প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফাতে কেন্দ্রীয় বাহিনী অনেকটাই বাড়ানো হয়েছিল, এবং আজকে যে নির্বাচন হলো সেক্ষেত্রে 80% বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল। তারপরেও বিভিন্ন জায়গাতে গন্ডগোল বা অশান্তির খবর মিলেছে। কিন্তু আমরা এই মুহূর্তে যে প্রসঙ্গে ফিরে আসবো, আরামবাগ লোকসভা কেন্দ্র, একেবারেই সময় কম, খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আরামবাগ লোকসভা কেন্দ্রে 3 জন আপনাদের যে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তার মধ্যে একজন, আপনি গত লোকসভাতে বিজেপি প্রার্থী ছিলেন, এবার আপনাদের প্রার্থী তপন রায়, আপনাদের জয়ী একই প্রার্থী, পরিচিত মুখ অপূর্বা বদ্র, আপনাদের প্রার্থীও বিগত 2টি লোকসভাতে লড়াই করেছেন। সে হচ্ছে শক্তিমোহন মালিক, সে হচ্ছে নতুন প্রার্থী একমাত্র তপন রায়। গতবারে ওনাকে রিজেক্ট করে দিয়েছে মানুষ। কাকে রিজেক্ট করেছে? শক্তিমোহন বাবুকে তো গতবারই 14 সালে তো মানুষ রিজেক্ট করে দিয়ে, 14 সালে তাহলে জিতে আসতে পারতেন, 2014। হ্যাঁ, আমরা সেই প্রসঙ্গে আসবো যে এই লোকসভা কেন্দ্রে নির্বাচন এগিয়ে আসছে। শান্তিমোহন বাবু, আপনার কি মনে হয় যে এ রাজ্যের যা 2 দফায় ভোট দেখলেন, তাতে করে আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনাদের বুথ সংখ্যা, বুথ সবটাই মুখস্থ, রাজ্য পুলিশ কি পারবে না সুষ্ঠুভাবে ভোট করাতে? বুথ সংখ্যা মুখস্থ আছে, কর্মী বলতে পারবেন না? কর্মী নেই তো বুথে? কর্মী আছে? বাবু আর কি বলার আছে বলে ফেলতে বলুন। কর্মী আছে নাকি? আপনার আর কি বলার আছে? আচ্ছা, আর একটা কথা বলবো। আচ্ছা, বলছি আজকে আপনাদের সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতে, আমাদের যে সালেপুর 2 গ্রাম পঞ্চায়েত, আপনাদের 2বারের বিজয়ী ক্যান্ডিডেট, তিনি তার মহিলা ক্যান্ডিডেট, তিনি আজকে প্রায় 250 জন মহিলা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কোথাও বুথ এজেন্ট পাবেন না তো আপনারা?
দুর্গা, সম্ভবত দুর্গা কি নামটা আমি ভুলে যাচ্ছি, তৃণমূলে জয়েন করছে। আমি নিজে পতাকা ধরে দিয়ে এসেছি আজকে সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতে। আজকে আপনাদের কোন দুবারের নির্বাচিত পঞ্চায়েত সদস্য, তিনি 260 জন মহিলাকে নিয়ে আজকে 6টার সময় সালেপুর 2 যে নাটক, কিসের নাটক, কতগুলো বুথ দুবারের নির্বাচিত, কতগুলো বুথের আপনাকে আমি নামটা বলে দিতে পারি। কতগুলো বুথের 260 জন, কতগুলো বুথের, কতগুলো, কটা বুথের 260 জন? সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য, শুধু মহিলা সদস্য, বুঝতে পারছেন? মহিলা সদস্য যোগদান করেছে। নাটকগুলো বন্ধ করুন না, এটা নাটক নয়, 260 জন শুধু আপনারা শুনুন না, আপনারা আজকে বিভিন্ন চ্যানেলে দেখতে পাবেন। শোন না, ঠিক আছে, আপনাদের বুথ ঠিক আছে, কতগুলো বুথ আছে বলুন। এ পাশে কর্মী খুঁজে পাচ্ছি না, উনি আমাদের কর্মী খুঁজে পাচ্ছেন না, আর আজকে উনি একটা গ্রাম পঞ্চায়েত 260 জন মহিলাকে পতাকা তুলে দিলেন। আপনাদের নির্বাচিত সদস্য ছিলেন, তিনি বলছেন যে আমার সঙ্গে 200 জন করে যোগ দিচ্ছেন। আমি যে প্রসঙ্গে ছিলাম, না না, আমি যে প্রসঙ্গে ছিলাম যে এই লোকসভা নির্বাচন, আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন এগিয়ে আসছে, এখানের যা অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে করে কি আপনার মনে হয় যে রাজ্য পুলিশই নির্বাচন করানোর জন্য যথেষ্ট? না আমরা কিভাবে নির্বাচন প্রক্রিয়াটা চাই? দেখেন, ঠিক 1 বছর আগে বোধহয় আমাদের রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, বোধহয় পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম, বোধহয় ভারতবর্ষে। ওই গোঘাটের প্রার্থী, এইখানেতে মহিলা প্রার্থী, কাপড় ধরে টানাটানি পুরুষরা, এটা বোধহয় স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কোথাও হয়নি। না শুধু মহিলা ছিল, না ওনার সঙ্গে কোনো পুরুষ ছিল না, একজন শুধু মহিলা ছিল। শুনুন না, বলছি আমরা যেটা পরে দেখলাম, আপনাদের চ্যানেল দেখি, শুনুন না, সারা ভারতবর্ষের মানুষ দেখে কারা করলো। শুনুন, আপনাদের এক্সএমএলএ তিনি তখন থেকে ঠিক করেছেন আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করব। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে কাদের হয়ে কি নমিনেশন করতে যাচ্ছিলেন, ওটা আপনাদের আর দাদাদের পার্টি, দুটো পার্টির গন্ডগোল ছিল, একদম। বিশ্বনাথ কারক তখন থেকে ঠিক করে নিয়েছিলেন। মাননীয় বিধায়ক, শুনুন না, আমাকে বলতে দিন। আচ্ছা, আপনাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, আমাকে শুধু এটুকু বোঝান না। বলছি বিশ্বনাথ কারক, দুজনে ঠিক করুন। বিশ্বনাথ কারক প্রাক্তন বিধায়ক গোঘাটে, তাই তো? প্রাক্তন বিধায়ক, কোন দলের পক্ষে নমিনেশন করতে এসেছিলেন এটা আপনারা নিজেরাও জানেন না। আপনার সংশয় তুমি বিজেপি না না, পরে যেটা আমি শুনলাম, বিভিন্ন তথ্য মাত্র শুনলাম যে উনি কমিউনিস্ট পার্টিতে থাকা সত্ত্বেও উনি নাকি ভারতীয় জনতা পার্টিতে নমিনেশন করাবেন। এই জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএম সেখানে জড়িত ছিল, সেই গন্ডগোল হয়েছে। আচ্ছা, আমি ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়, কারণ এই প্রসঙ্গে আসুন, বলুন। আমি শোনেন, এখন মুশকিল হচ্ছে কি, নির্বাচন করতে গেলে তো একটা বন্দোবস্ত নির্বাচন কমিশনকে করতে হয়, ভোটাররা ভোট দিতে আসবে নির্বিঘ্নে, শান্তিতে বন্দোবস্ত করতে হবে। এবার সেটা পুলিশ, এই যে কেন আমরা চাচ্ছি, গতকাল ঘটনা কি বলছিলেন, গতকাল গোঘাটেতে দীপক বাবুরা এমন ঘটনা ঘটিয়েছেন, এই আরামবাগ থানা বা মহকুমার যা পুলিশ আছে, এবার হয়তো ওদের নিরাপত্তার জন্য প্রথম লাগবে ওদের নিজেদের কি করে আপনাদের চ্যানেল দেখিয়েছে, নিজেদের মধ্যে একটা সামান্য জুতো পেটাপেটি, পুলিশকে তো ওদের নিরাপত্তার জন্য লাগবে, জনগণের কি নিরাপত্তা দেবে? কি বলছেন? তাহলে কি আমরা প্রার্থী ছেলে জুতো ছাড়াছাড়ি করেছে? উনি ছিলেন নাকি ওখানে? আপনাদের চ্যানেল আপনি ছিলেন, বর্তমান কাগজে বেরিয়েছে, আপনাদের চ্যানেল দেখিয়েছে। এগুলো শুনুন, এগুলো আপনারা যে অপপ্রচার শুরু করেছিলেন 7 দশকের পর থেকে, আপনাদের কথা মানুষ শুনে। আচ্ছা বলছি, আপনি একজনের নাম কোথায় ছিলেন? নতিপুর 2 জিপিতে নজবুল করিম বলে কেউ আপনাদের আছে? আমাদের? হ্যাঁ, আমাদের কেউ নেই। তিনি আজকে জয়েন করেছেন। নজবুল করিম তো আমাদের, ওই নজবুল করিম না, ওই নজবুল করিম না, এটা নতিপুর দিয়ে। কোথায় জয়েন করেছে? আমাদের দলে জয়েন করেছে। আপনার দলে? হ্যাঁ। এই তো কর্মী নেই বলছেন, আবার শুধু আপনাদের আজকে এখানে 250 আরামবাগ লোকসভা নির্বাচন সম্পূর্ণভাবে
আমরা প্রথম যে এসডিও ম্যাডামের চেম্বারে একটা সর্বদলীয় মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমরা তুলেইছিলাম যে আরামবাগ লোকসভার সমস্ত বুথকে সেন্সিটিভ ঘোষণা করা হোক এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রত্যেক এই নির্বাচনকে সম্পন্ন করা হোক। কারণ পশ্চিমবঙ্গের আরামবাগ যে লোকসভা এবং আরামবাগে সহ হুগলি জেলাতে বিগত পঞ্চায়েত নির্বাচনের যা ইতিহাস, সেই ইতিহাস থেকে প্রমাণ হয় যে এবারের নির্বাচনও প্রহসনে পরিণত করা হবে শাসক দলের দ্বারাই। তাই এই নির্বাচনকে গণতন্ত্রের উৎসব হিসেবে পরিণত করতে হলে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। ভুল তথ্য সংশোধন করি। আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এসেছে, নজবুল করিম বলে সিপিএম থেকে কেউ তৃণমূলে যোগ দিয়েছে, এই তথ্যটা সম্ভবত ঠিক নয়। কিছু লোক বলে আপনার দলে যোগ দিয়েছে, তথ্যে ভুল ছিল একটু। নজবুল করিমের নেতৃত্বে ঘটনাটা ঘটেছে। কিন্তু দুটো দলই আপনার কাছে অভিযোগ করছে যে এ রাজ্যের বা আরামবাগ লোকসভায় বিগত যে পঞ্চায়েত নির্বাচন তার যে স্মৃতি, সেই অনুযায়ী রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো একেবারেই সম্ভব নয়। আপনারা কি ভোটই করতে দেবেন না, কি বলছেন? দেখুন, এটা তো ওনাদের অভিযোগ, দাদা রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো যাবে না। সেই রাজ্যের পুলিশ যখন বিগত 8 বছর ধরে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে পারছে, তাহলে তারা ভোট করাতে পারবে না। যে পুলিশ রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে পারছে, ওনাদেরকেও নিরাপত্তা দিচ্ছে। আপনার পশ্চিমবঙ্গের পুলিশ কি ওনাদের নিরাপত্তা দিচ্ছেন না? ওনাদেরকেও তো নিরাপত্তা দিচ্ছেন। হাজারের উপরে ভোটারের নিরাপত্তা একটা দিনের জন্য প্রশ্নটা এখানে অ্যারাইজ করেছে। আমরা তো বলছি, আমাদের নেত্রী বলছে, আমাদের নেত্রী বারবার বলছে যে যার ভোট সেটা দেবে, এ নিয়ে তো কোনো রকম আমরা চাইছি, আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা যে যার ভোট সকাল করে যে যার ভোট নিজের বুথ কেন্দ্রে গিয়ে দিয়ে আসুন। তো যে যার ভোট সে তার দিয়ে আসবে, তো গন্ডগোল আসে না। আজ নাকি সালেপুর 2-এর 256 জন মহিলা, আমি এই প্রসঙ্গে নির্বাচন এটাই বলছি, আজ নাকি দীপক বাবুদের হাত ধরে আমাদের 256 জন মহিলা কর্মী ওনার দলে জয়েন করেছেন। আর আজ থেকে 1 বছর আগে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, ওই সালেপুর 2 পঞ্চায়েতে 256টা ভোট আমরা পাইনি। আপনাদের প্রার্থী ছিল না তো, আপনার প্রার্থী করেননি কেন? শুনুন, আমি বলছি বিডিও অফিসে আরামবাগ বিডিও অফিসে অবারিত দাঁত ছিল নমিনেশন করার জন্য, আপনারা নমিনেশন করেননি কেন? দীপকবাবু ভোট জেলা পরিষদ 2008 সালে স্বপন নন্দীর মতো তো আমরা বিডিও অফিসের ভেতরে কারো মাথা ফাটাইনি। কেন 13 সালে 18 সালে কেন পঞ্চায়েত আপনারা কেন আপনারা প্রার্থী খুঁজে পাননি? এবারে পঞ্চায়েত বোর্ডে একদম বিডিও অফিস আপনাদের জন্য খোলা ছিল, জেলা পরিষদে অবারিত দ্বার ছিল, তার মানে জেলা পরিষদে আমি বিডিও অফিস বলেছি, জেলা পরিষদ আরামবাগ বিডিও অফিসে অবারিত দ্বার ছিল নমিনেশন ফাইল করার জন্য। আমি একবারও বলিনি যে জেলা পরিষদে অবারিত দ্বার ছিল। আমি বারবার যে কথাটা বলছি যে আরামবাগ বিডিও অফিসে অবারিত দ্বার ছিল, যে কেউ মানুষ গিয়ে যে কোনো দলের পক্ষে দলের লোক আমি নিজে লোকেরা মার খেয়ে ফিরে গেছে এবং এসডি অফিস আমরা দলের লোকেরা নাকি প্রার্থী দিতে পারিনি বলছে। আমাদের দলের লোকেরা পারেনি নয়, তাহলে মানে ব্যাপারটা কোথায় কোন বুথে কি প্রার্থী না দেয় লোকেরা ওনার দলের লোকের হাতে মার খেয়ে ফিরে গেছেন পঞ্চায়েত নির্বাচন বিডিও অফিস থেকে। সাংঘাতিক, আমাদের জানা নেই, একদম পরিষ্কার। আচ্ছা, যখন নির্বাচন দিনটা বাড়ি ছিল না, দীপবাবু জিজ্ঞেস করুন, সেই যারা বসে থাকে ওই ডিসিআর কাটে না, তারা কোথায় বসেছিল? দীপবাবুর কাছে। কার কাছে? দীপবাবুর কাছে, ব্যক্তি দীপবাবুর কাছে বসেছিল। মানে তখন দীপবাবু কর্মরত দীপবাবুর কাছে উপরে বসে আছেন। দলের লোক আরামবাগ বিডিও অফিসে সিসিটিভি লাগানো আছে। যে মিথ্যাচার দিয়ে 34 বছর মানুষকে ভুলেছেন, সেই মিথ্যাচার স্টুডিও মধ্যে করবেন না। বিডিও অফিসে সিসিটিভির মধ্যে ছিল, আপনি প্রমাণ যদি করতে পারেন যে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে বসেছিল, আমি আজকে এখানে বলে যাচ্ছি আমি কালকে রিজাইন করবো। উন্নয়নে সিসিটিভি আছে বিডিও অফিসে, বিডিও অফিসে সিসিটিভি লাগানো আছে। এটা বলবেন না, এটা বলবেন না। দীপবাবু আমাকে চ্যালেঞ্জ করছে, আপনি যদি বলতে পারেন, যদি প্রমাণ করতে পারেন যে ডিসিআর কাটা আছে, দীপকবাবু বসেছিল, আমি কালকেই রিজাইন দেবো। দীপকবাবু রিজাইন শুনুন না, দীপকবাবু আজ রিজাইন দিয়ে দিলে বুঝলেন, ওইটা তো শুদ্ধ হবে না।
দীপক বাবুদের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে ওনাদের এক একটা বুথ থেকে একাধিক কর্মী গেলেন নমিনেশন ফাইল করতে, তারা মার খেয়ে ফিরে এলেন। কেন মার খাবে তারা? ওনার দলের লোক উজ্জীবিত হয়ে গেলেন যে আপনাদের দলের লোক উনি নিয়ে আসবেন বলছে, তারা প্রার্থী হতে পারেনি, মার্কে ফিরে গেছে। ডিসিআরটা নিয়ে বসে আছেন দীপক। আমি আবারও বলছি ডিসিআর কাটার কাছে যেখানে ডিসিআর কাটা হয় সেখানে সিসিটিভি লাগানো আছে। যদি এটা শান্তবাবু প্রমাণ করতে পারেন যে ডিসিআর যেখানে কাটা হয় দীপক বাবু সেখানে বসেছিল, আপনার স্টুডিওতে আমি বলে গেলাম আমি কালকেই রিজাইন করব দল। আমরা আজ বাংলা আমরা চাই যে সামনে নির্বাচন দীপক বাবু তার দলের আমরা দীর্ঘ সময় 2008 সাল পর্যন্ত বিডিও অফিসে বসে ওনারা যেটা করেছেন সেটা আমরা করছি না, সেটা ভুলতে পারছেন, ভাবছেন বোধহয় আমরা বোধহয় ওটাই করছি। দুটো ভোটই ছিল না। প্রতিটি দলের কাছে একটি করে প্রশ্ন নিয়ে যাব, একেবারে এক কথায় উত্তর দেবেন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি নিজে, আপনাদের বলা ভুল, আপনি নিজে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের যিনি জয়ী হয়েছিল অপূর্বা পোদ্দারের থেকে প্রায় 5 লক্ষেরও বেশি ভোটে হেরেছিলেন। এবারে আপনাদের বিজেপি প্রার্থী তপন রায়, ফলাফল আরম্ভ লোকসভায় কি হতে পারে? আর একটু বেশি ভোটে হারবে, আর বিতর্ক করবো না, আমি আসবো। 2014 সালের নির্বাচনের প্রেক্ষাপট এবং 2019 সালের নির্বাচনের প্রেক্ষাপট দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলে হবে না। আমি একদম এক কথায় উত্তর চাই, সমস্যা ঠিকই বলেছেন। 2000 প্রেক্ষাপটে আপনার প্রধানমন্ত্রী পদপ্রার্থী যে মিথ্যাচার গুলো করেছিলেন সেই মিথ্যাচারে মানুষ 2019-এ ভুলবে না। একদম ঠিক বলেছেন। রেজাল্ট এবারে শুনুন, এবারের যে নির্বাচন, বিগত নির্বাচনে আমাদের প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেস। মধুবাবু আমার সময় শেষ, একদম শেষ। আমি বলুন আমাদের 5 লক্ষের ডিফারেন্সটা কতটা কমবে? এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সামনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম নেই। আচ্ছা, এখানে লড়াইটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই, যে লড়াইটা 14 সালে ছিল না। অতএব এবারের নির্বাচনে সরাসরি যেহেতু লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং বিগত দিনে প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় এবং বিরোধী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে পঞ্চায়েত। এর পরিপ্রেক্ষিতে আরামবাগ লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে। একদম শান্তনু আপনার কাছে আসবো, আপনার কাছে একদম শেষ আসবো যে এই নির্বাচনে আরামবাগ লোকসভায় আপনাদের প্রার্থী শক্তিমোহন মালিক গতবারও প্রার্থী ছিলেন, তিনি প্রায় 3.5 লক্ষ ভোটে হেরেছিলেন। এবার এই ব্যবধান কি হতে পারে? দেখুন, আমাদের রাজ্যেই এইবারে হচ্ছে আমাদের যা বক্তব্য আছে, তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় করতে হবে। ইস্যুগুলো কি আছে? আমরা সময় শেষ, আমি আমার সময় নেই। কত ভোটে হারবেন ওটা বলে দিন না, সময় নেই বলছে তো চ্যানেল। কত ভোটে হারবেন এটা? আমাদের রাজ্যের কৃষকের ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করছে, সারা দেশে কৃষক আত্মহত্যা করছে, শিক্ষার খরচ বেড়েছে, শক্তিমোহন মালিকের মতো একজন সৎ সজ্জন মানুষ আমাদের প্রার্থী। এই 2019-এর লোকসভা নির্বাচনে আরামবাগ থেকে ওদের দুজনের বিরুদ্ধে লড়াই করে শক্তিমোহন বাবু জয়লাভ। আমার বক্তব্য শুনুন, যে ওনারা ঠিক করুন, আতাত করুন কে দ্বিতীয় হবেন আর কে তৃতীয় হবেন। আমাদের একটাই লক্ষ্য, যে গতবারে যে 3 লক্ষ সম্ভবত 52,800 কত ভোটে যে জয়ী হয়েছিলেন আমাদের প্রার্থী, আমরা নিশ্চিত ভাবে বলতে পারি আমরা 4 লক্ষের দিকে আগাচ্ছি। আমাদের একদম সময় শেষ। আজকের মতো এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল
আবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিপক্ষকে নিয়ে ঠিক সন্ধ্যা 8টায় আমরা আবার ফিরে আসছি এই একই ভোটযুদ্ধ 2019-এ। আজকের মতো শুভ রাত্রি। নমস্কার। নমস্কার।